মানুষকে কষ্ট আধা ঘন্টার ভিতরে প্লেন সেটিং করে দেন মুক্তির কথা বলে আপনারা আইলেন আমার কাছে টাকা দেন বেশি টাকা লাগতো দিলাম টাকা করবে তোরা আধা ঘন্টা কাজ 5 দিন 6 দিন তোরা এই সময় করতে সামনে আধা ঘন্টা তুই আমাদের সেই লেখার জন্য তললে হাত মুদা আছে ক্লিয়ারলি মেंशन করছে যে এর কজ অফ ডিনাই एग्जैक्ट कॉज দিব कॉज ऑफ डिनाई आपको ये पेशेंट ओपीडी में सर्व हो सकता था लेकिन क्योंकि इसको एडमिट किया गया है इस वजह से आप लोग मेरा क्लेम रिजेक्ट कर रहे हो কোথায় দেন আপনি যেটা আমাদের কোম্পানিতে যেটা আছে যে আমি রিটার্নিং সিলেক্ট করে এ কি ওর চাপে পুরো তো লেখছেন না তো কেন চাপে এটা ঘটনাটা তুলে আছে ঠিক মানে সত্যি ঘটনা যেটা কি আপনি রিটেন দিয়েছেন তাই তো আপনার নামটা রাজীব আপনার ডেজিগনেশন কোন জায়গায় কি কোম্পানি রোগীর পরিবারকে কথার বেড়াজালে ফেলে এবং চিকিৎসকের পরামর্শকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে কিভাবে এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্স প্রতারণা করেই চলেছে তার পুরো ঘটনা তুলে ধরবো আপনাদের সামনে। ইতিমধ্যেই এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্সের বিরুদ্ধে এক বড় সড় অভিযোগ উঠেছে। কি সেই অভিযোগ? যে এই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি শুধুমাত্র প্রতারণা করছে তাদের কাস্টমারদের সাথে, তাদের গ্রাহকদের সাথে। এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে তাদের গ্রাহকদের সামনে ঝুড়ি ঝুড়ি মেডিকেল ইন্স্যুরেন্স তুলে ধরা হয়, কখনো অ্যাক্সিডেন্টাল মেডিকেল ইন্স্যুরেন্স, কখনো ফ্যামিলি মেডিকেল ইন্স্যুরেন্স। কিন্তু কাজের বেলায় এই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি পিঠ দেখাতে শুরু করে। এমনই এক ঘটনা ঘটেছে রাজধানী আগরতলা সংলগ্ন আমতলী এলাকার পরিবারের সাথে। শুধুমাত্র তারাই প্রতারণার শিকার নন, চিকিৎসকের বক্তব্য, চিকিৎসকের পরামর্শ মানতে রাজি নয় এইচডিএফসি আর্গো লাইফ ইন্স্যুরেন্স এবং মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট 2017 এর সেকশন 21 এর ধারা নম্বর 4 এটাকেও অবমাননা করছে এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্স। কিভাবে বিস্তারিত জানবো আমাদের এই স্পেশাল রিপোর্টে। ঘটনা গত বুধবারের। রাজধানী আগরতলা সংলগ্ন আমতলী বৈষ্ণব টিল্লার বাসিন্দা দেবাশিস দেব, তার মেয়ে 17 বছরের আকাঙ্ক্ষা দেব। হঠাৎ করে বুধবার রাত থেকে বারবার অজ্ঞান হয়ে পড়ছিল সে। তড়িঘড়ি তার বাবা দেবাশিস দেব তাকে নিয়ে আসেন আইএলএস হসপিটালে। শুরু হয় তার চিকিৎসা। প্রথমে আইএলএস হসপিটালে তাকে ভর্তি করানো হয়। ভর্তি করানোর পর চিকিৎসক অনির্বাণ দত্ত তার সমস্ত চিকিৎসার দায়িত্ব নেন। চিকিৎসা চলতে থাকে আইএলএস হাসপাতালে। পরবর্তী সময় আকাঙ্ক্ষা দেব অর্থাৎ রোগীর বাবা দেবাশিস দেব বিগত প্রায় বহু বছর ধরেই এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্সে হেলথ ইন্স্যুরেন্স করিয়ে আসছেন। এরই মধ্যে ওনার একটি ফ্যামিলি হেলথ ইন্স্যুরেন্স যা 13 ফেব্রুয়ারি 2025 সালে শুরু হয়েছিল, যার মধ্যে এই ফ্যামিলি ইন্স্যুরেন্সের আওতায় রয়েছে ওনার পরিবারের আরও 4 জন। অর্থাৎ ওনার মেয়ে আকাঙ্ক্ষা দেব যা আইএলএস হাসপাতালে ভর্তি, যার চিকিৎসা চলছে, সেও এই মেডিকেল ইন্স্যুরেন্সের আওতায় পড়ে। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন এইচডিএফসি আর্গো এর হেলথ ইন্স্যুরেন্সের কাছে মেডিকেল ইন্স্যুরেন্স ক্লেম করতে যায় রোগীর বাবা দেবাশিস দেব। তারা প্রথমেই দাবি করেন এই হেলথ ইন্স্যুরেন্স কোনোভাবেই দেওয়া যাবে না পরিবারকে। তার কারণ হিসাবে তারা জানান রোগীর নাকি ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার হয়েছে, আর সে কারণেই এই মেডিকেল ইন্স্যুরেন্স কোনোভাবেই পাবে না রোগীর পরিবার। এইচডিএফসি আর্গো লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ থেকে পরিবারকে জানিয়ে দেওয়া হয় যে কোনোভাবেই এই মেডিকেল ইন্স্যুরেন্স ক্লেম করা যাবে না। তার কারণ রোগী অর্থাৎ 17 বছরের আকাঙ্ক্ষা দেবের নাকি ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার হয়েছে। এবার কি সেই ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার? এই যে শব্দটা নিয়েই কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রোগীর পরিবার এবং ইন্স্যুরেন্স কোম্পানি এবং চিকিৎসক তাদের মধ্যে একের পর এক কথোপকথন শুরু হয়েছে, তাও আবার লিখিতভাবে। প্রথমত, যে কারণে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার নামে একটি রোগের উল্লেখ করে দাবি করে যে এই রোগের জন্য এই মেডিকেল ইন্স্যুরেন্স নয়। তার পরবর্তীতে সেখানকার অর্থাৎ আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ তার পাল্টা জবাব দিয়েছে। কি ছিল সেই জবাব? আপনারা নিজের চোখেই দেখুন।
আইএলএস কর্তৃপক্ষ জবাব জানিয়ে দেয় তারা জানায় আকাঙ্ক্ষা দেব নামে যে রোগী ভর্তি হয়েছে তাকে আইএলএস হাসপাতালে ভর্তি করানো হয় একটা ক্রিটিক্যাল অবস্থায়। তার কারণ বুধবার রাত থেকে বারবার কিছু মিনিট পরপরই সে অজ্ঞান হয়ে যাচ্ছিল এবং যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা ইমিডিয়েট অর্থাৎ প্রয়োজনীয় ছিল। আর সে কারণেই বিভিন্ন টেস্ট করার পর বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্ট করানোর পর তাকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এবং কন্টিনিউ তার হাসপাতালে ভর্তি থাকার পর তার চিকিৎসা চলে বলে দাবি করে আইএলএস কর্তৃপক্ষ। পাল্টা জবাব দেয় আবারও এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্স। তাদের কি জবাব ছিল দেখব। এইচডিএফসি আর্গো লাইফ ইন্স্যুরেন্স যে কিভাবে প্রতারণা করছে তা আবার প্রমাণিত হলো যখন আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয় যে একটা গুরুত্বপূর্ণ কারণে এবং তার চিকিৎসা করানো ইমিডিয়েট এফেক্টিভ প্রয়োজন ছিল, তার কারণেই তাকে ভর্তি করা হয়েছে, বিভিন্ন টেস্ট করানো হয়েছে এবং বিভিন্ন পরিষেবা আইএলএস এর পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তার উত্তরে ইন্স্যুরেন্স কোম্পানি জানায় যে কেন এই চিকিৎসাটা ওপিডি মেথডে হলো না এবং এই সম্পূর্ণ চিকিৎসা নাকি খুব সামান্যভাবে এবং খুব সহজ উপায়ে বাড়ি ঘরে বসেও করা যেত। আর তার কারণে এই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি এই পুরো হেলথ ইন্স্যুরেন্সের টাকা পরিবারকে দেবে না। এইচডিএফসি আর্গো লাইফ ইন্স্যুরেন্সের এই জবাবে কোনোভাবেই সন্তুষ্ট হয়নি চিকিৎসকেরাও। চিকিৎসক থেকে শুরু করে আকাঙ্ক্ষার পরিবার, তার বাবা কোনোভাবেই সন্তুষ্ট নয় এই জবাবে। তার কারণে আবারও আইএলএস হাসপাতালের পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হয় ইন্স্যুরেন্স কোম্পানিকে। আইএলএস হাসপাতাল কর্তৃপক্ষ জানায় যে অবস্থায় এই বাচ্চা মেয়েটি 17 বছরের মেয়েটি হাসপাতালে এসে পৌঁছেছিল সেই অবস্থায় তার চিকিৎসা কোনোভাবেই ওপিডিতে করানো সম্ভবপর নয় বা হঠাৎ মূর্ছা যাওয়ার যে বিষয় সেটা কোনোভাবেই বাড়িতে বসে ঠিক করার জন্য নয়। হাসপাতালে চিকিৎসার মাধ্যমে এর নিরাময় হবে বলে চিকিৎসকরা দাবি করেন। আইএলএস কর্তৃপক্ষ আবারও চিঠি পাঠিয়ে দেয় এইচডিএফসি আর্গো লাইফ ইন্স্যুরেন্সকে। হাসপাতালের বারবার প্রশ্ন করার পর হাসপাতাল বারবার পুরোপুরি ঘটনাটা বিস্তারিত কোম্পানিকে জানানোর পরেও এইচডিএফসি আর্গো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বারবার জানিয়ে যাচ্ছিল ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের কারণে কোনোভাবেই এই মেডিকেল ইন্স্যুরেন্স দেওয়া যাবে না। কিন্তু আপনাদের জানিয়ে রাখা ভালো, যখন এই কোম্পানি পরিবারটিকে মেডিকেল ইন্স্যুরেন্স দিয়েছিল, ফ্যামিলি ইন্স্যুরেন্স দিয়েছিল, তখন কিন্তু কোথাও ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার এই শব্দটা উল্লেখ করা ছিল না। তাহলে কেন এখন এই লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি বেঁকে বসেছে? আর সেই সময় গ্রাউন্ড জিরোতে ছিলাম আমরা, আমাদের ক্যামেরায় ধরা পড়েছে রোগীর পরিবার এবং সেই ব্যাংকের ম্যানেজার অর্থাৎ এইচডিএফসি ব্যাংকের ম্যানেজারের সাথে রোগীর পরিবার বারবার এই বিষয়টা উত্থাপন করার চেষ্টা করছিল যে এই রোগ নিরাময়ের জন্য হাসপাতালে তারা ভর্তি হয়েছে এবং মেয়েকে চিকিৎসা করাচ্ছে, কিন্তু কোনোভাবেই ব্যাংক ম্যানেজার সেটা মানতে নারাজ। উল্টে তিনি জবাব দিচ্ছেন রোগীর পরিবারকে, উল্টে তিনি পাল্টা প্রশ্ন করছেন রোগীর পরিবারকে। সবকিছুই ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। এবং তারপর যখন রোগীর পরিবার কোম্পানির কাছ থেকে লিখিত দাবি করে যে তারা যেন লিখিতভাবে এটা স্বীকার করে যে এইচডিএফসি আর্গো লাইফ ইন্স্যুরেন্স বা হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি কোনোভাবেই ডিসোসিয়েটিভ ডিসঅর্ডার এই রোগীর বা এই রোগের যারা রোগীরা থাকবেন তাদেরকে কোনোভাবেই মেডিকেল ইন্স্যুরেন্স প্রদান করবে না বা করেনি বা আগামী দিনেও করবে না। যখন লিখিত চাওয়া হয় তখন স্বেচ্ছায় সেই ব্যাংকের ম্যানেজার লিখিত দেন, তার প্রমাণ রয়েছে আমাদের কাছে, আমাদের ক্যামেরায়। দেখব কি হয়েছিল সেই সময় রোগীর পরিবারের সাথে সেই ব্যাংকের ম্যানেজারের কথোপকথন। नहीं आता है, आप जैसे बोल रहे हो ना, टेक्निकल टर्म्स हमें उतना पता है नहीं। हम लोग जहां तक पढ़े लिखे हैं, हम लोगों का आसान भाषा में यही है, ये ओपीडी बेसिस में हो सकता था इस पेशेंट का ट्रीटमेंट, क्योंकि इसको एडमिट किया गया है, इस वजह से क्लेम सेटल नहीं किया जाएगा। तो मैं आईएलएस एडमिनिस्ट्रेशन के पास गया, उनको मैंने बोला कि ये पेशेंट तो ओपीडी का है, तो ओपीडी का पेशेंट आप लोग क्यों एडमिट किए हो, इसका तो जवाब आपको पता है, डॉक्टर तो मैं नहीं हूं ना। तो उसके बाद डॉक्टर ने ये लेटर आपको पहले दिया था, ये दिया था आप लोगों को कि ये पेशेंट जो है, ये पेशेंट सेंसलेस कंडीशन में हमारे पास आया था, यहाँ पे आने के बाद भी ये पेशेंट सेंसलेस था, इस वजह से हम लोगों ने एडमिट किया। आफ्टर एडमिशन वो जब केबिन में थी उस दौरान 2 दिन 3 दिन रेगुलर वो सेंसलेस हो रही है फॉर 30 मिनट्स 40 मिनट्स,
तो ऐसे पेशेंट को ओपीडी में किसी भी तरह से सार्व नहीं किया जा सकता। इस वजह से हमने इसको एडमिट किया है। आईएलएस ने आप लोगों को क्लियरली मेंशन कर दिया ये चीज। अब अगर कुछ भी चीज जानना है तो आप लोग आईएलएस से पूछिए, आईएलएस इसको जवाब आपको दे देगा। लेकिन आप लोगों का जो ये ऑफिस है ना, लास्ट कॉल मुझे बोला था कि डिस्चार्ज नोट पे लिखा हुआ है डिसोसिएटिव डिसऑर्डर, इस वजह से आप लोगों ने पेमेंट रिजेक्ट कर दिया है क्लेम, ठीक है। तो मैंने बोला है तो अगर ये कॉज है कि ओनली फॉर रिटर्न डिस्चार्ज नोट दैट पेशेंट इज डिसोसिएटिव डिसऑर्डर, और भी 3 चीज लिखा था, शॉर्टनेस ऑफ ब्रेथ, हार्ट पाल्पिटेशन एंड सेंसलेसनेस, ठीक है। तो आप लोग जिस वजह से ये क्लेम को रिजेक्ट कर रहे हो, आप मुझे वो वजह दे दो ना कि हाँ डिसोसिएटिव डिसऑर्डर की वजह से मेरा क्लेम पास नहीं होगा। सिंपल सी चीज है। इस वजह से आपका जो ये मैनेजर है, उनका नाम राजीव देव है, उन्होंने कल मुझे शाम 6:30 बजे बोला था कि मैंने सर से बात कर लिया है, आधे घंटे में आपको कॉज ऑफ डिनाई मिल जाएगा विथ पर्टिकुलर रीजन, या फिर आपका क्लेम सेटल हो जाएगा। अब 16-17 घंटे बाद जब मैं यहाँ पे ऑफिस में आया, वो लोग बोल रहे हैं कि मेरा जो सीनियर है उन्होंने अभी तक मुझे कुछ भी रिप्लाई नहीं दिया। एक इमरजेंसी पेशेंट के साथ आप लोग ये करते हो। उसके बाद जब आपको फोन किया गया, आपने बोला कि आधे घंटे में आपका या तो क्लेम सेटल होगा या फिर कॉज ऑफ डिनाई मिल जाएगा आपको। तो क्योंकि आप लोगों के ऊपर से भरोसा उठ गया था, तो मैंने उनसे बोला कि सर आप मुझे रिटर्न में दे दो। आपका मैनेजर मुझे ये रिटर्न में दिया है। आई टॉक विथ माई सीनियर क्लेम टीम एंड दे टेल मी दिस क्लेम ओपन फॉर अगेन रिव्यू एंड दे विल रिप्लाई विद इन हाफ एन आवर, क्लेम विल अप्रूव्ड और नॉट अदरवाइज एग्जैक्ट कॉज ऑफ डिनाई लेटर, ठीक है। ये आपसे बात हुआ था 11:10 को। मैं जबकि आधा घंटा हो जाता है 11:40 को, मैंने 50 पे ऑफिस में आया। अभी तक ना तो मुझे कोई मैसेज मिला, ना तो कॉज ऑफ डिनाई मिला, ना तो अप्रूवल का कुछ मिला। अभी आप बोल रहे हो फिर से दोबारा से डॉक्टर के पास जाओ। सर हैरेसमेंट छोड़ दीजिए ना, डिनाई करना है तो एग्जैक्ट रीजन देके डिनाई कर दीजिए। इतना भी कर्ज नहीं है आप लोगों के पास। कस्टमर का ऐसे फ्रॉड करते हो सालों। मेरा 3-4 दिन से बाई तरफ का जो हैंड है ना वो शेक हो रहा है, सर भी घूम रहा है मेरा, सिर्फ आप लोगों की वजह से। कल शाम को आपका एक ऑफिस का स्टाफ मुझे बोला कि 15 मिनट में आपका क्लेम सेटल हो जाएगा, सर से बात हो गया है, अगर नहीं होता है तो मैं यहां से रिजाइन दे दूंगा। फिर वो स्टाफ, जैसे कि आप लोग चीटर हो, आपका स्टाफ भी चीटर ही है, वो आधे घंटे बाद मुझे बोल रहा है कि डिसोसिएटिव डिसऑर्डर लिखा है, इस वजह से क्लेम सेटल नहीं हो रहा है। तो मैंने बोला क्लियरली ओके, नो प्रॉब्लम, हमें तो कॉज उतना पता है नहीं, मैं 12th पास हूं, हमें उतना कॉज पता है नहीं, मैं लॉ का स्टूडेंट भी नहीं हूं, आप मुझे यही चीज लिख कर दे दीजिए। तो उसके बाद मैनेजर का नंबर दिया, राजीव सर ने मुझे बोला आधे घंटे में मिल जाएगा। राजीव सर ने बोला 6:29 पे आपको मेल किया है, उसके बाद आपने फोन पे इन्फॉर्म किया है कि आधे घंटे में उनको रिप्लाई दे देंगे। 15 घंटे में भी आप रिप्लाई नहीं दे पाए, क्या आपका भी मेंटल कंडीशन खराब है या फिर रात को 2 पैक मार के सोते हो आप? এই যে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের কথাটা বা এই শব্দটা উল্লেখ করে লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তাদের কাছ থেকে হাত ধুয়ে পালাবার চেষ্টা করেছে। সেই ডিসঅর্ডারের মধ্যে কিন্তু এমন বহু ডিসঅর্ডার রয়েছে, এমন বহু রোগ রয়েছে যেটা বছরের পর বছর একটা রোগীকে পীড়া দিতে থাকে। সেটা বারবার মূর্ছা যাওয়ার ঘটনাই হোক, যেখানে লিখিতভাবে আইএলএস এর চিকিৎসকরা বলছেন যে এটা হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা করানোর মতো পর্যায়ে গিয়ে পৌঁছেছিল, তারপরেও কিন্তু এই এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি স্বীকার করেনি যে তারা পুরোপুরি লাইফ ইন্স্যুরেন্সটা দেবে পরিবারের হাতে। তারপর কি হয় দেখুন, তারপর গুয়াহাটিতে যিনি স্টেট হেড রয়েছেন এই হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির, এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির, সেই স্টেট হেড হিমাজ্যোতি শর্মা, ওনার কাছে কথা হয়, ওনার সাথে কথা হয় এবং উনিও স্পষ্টভাবে জানিয়ে দেন যে এই কোম্পানি এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেবে না, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্সের যে টাকাটা প্রাপ্য ছিল রোগীর পরিবারের সেই টাকাটা তারা দেবে না পরিবারকে। আর সেই উত্তরটাই জানিয়ে দিয়েছিলেন ব্যাংকের ম্যানেজার। এখানেই কিন্তু ঘটনা শেষ হয়নি। শুধুমাত্র যে এই ব্যাংক বা ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংক ম্যানেজার বা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি
তাদের যে ব্যবহার ছিল সেই রোগীর পরিবারদের প্রতি। যখন ইন্স্যুরেন্স করানোর কথা হয় তখন কিন্তু সেখানে ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন কায়দা দেখিয়ে সেই লাইফ ইন্স্যুরেন্সগুলি করানো হয়, পরিবারের কাছ থেকে বিভিন্নভাবে তাদেরকে প্রতারণার ফাঁদে ফেলা হয়। কিন্তু যখন প্রয়োজন পড়ে, যখন মানুষ সত্যিই সংকটে পড়ে, তখন এই ধরনের এইচডিএফসি, আর্গো, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিগুলি এভাবেই কিন্তু পিঠ দেখিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সেই রোগীর অর্থাৎ আকাঙ্ক্ষা দেবের যে বাবা রয়েছে দেবাশিস দেব, সেই ব্যক্তিকে বারবার ব্যতিব্যস্ত করা হয়েছে কোম্পানির পক্ষ থেকে, ব্যাংকের পক্ষ থেকে। সেই ব্যক্তিকে কিন্তু একেবারেই চারদিক থেকে কথার বেড়া জালে পেঁচিয়ে দেওয়া হয় ব্যাংকের পক্ষ থেকে। সেই ব্যক্তি সেখানে কান্নায় ভেঙে পড়ে, রোগীর পরিবার কান্নায় ভেঙে পড়ে। ঠিক তখনই ব্যাংক ম্যানেজারের কাছে আমাদের প্রশ্ন ছিল যে কি কারণে তারা এই ধরনের ঘটনা করছেন। তাহলে কি কারণে এই ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের কথাটা তাদের মেডিকেল ইন্স্যুরেন্সে উল্লেখ নেই, যেখানে মেন্টাল হেলথ অ্যাক্ট 2017 এর 21 সেকশনের মধ্যে যে 4 নম্বর ধারাটি রয়েছে, সেই ধারায় কিন্তু এর উল্লেখ রয়েছে যে এই ধরনের ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের যদি কোনো রোগী থাকে তাহলে ইমিডিয়েট এফেক্টে যে সমস্ত ইন্স্যুরেন্স কোম্পানিগুলি রয়েছে প্রত্যেককেই বলা হয়েছে যে সেই ইন্স্যুরেন্স কোম্পানিগুলি যেন তারা রোগীর পরিবারের সমস্ত ক্লেম অ্যাকসেপ্ট করে, গ্রহণ করে। ব্যাংক ম্যানেজার কি বলছেন শোনাবো আপনাদের। বাংলার পর্দায় আপনাদের স্বাগতম। আমরা রয়েছি বর্তমানে আরএমএস চৌমুহনী স্থিত এইচডিএফসি ইআরজিও ব্রাঞ্চে, যেখানে রয়েছে পেশেন্ট পার্টি, রয়েছে এই ব্রাঞ্চের ম্যানেজার। আমরা কথা বলে নেব বিষয়টা কি, তারপর আমরা আপনাদের কাছে আবার নিজেদের মন্তব্য রাখবো। কিন্তু আগে আমরা ব্রাঞ্চের ম্যানেজারের সাথে কথা বলে নেব। স্যার, আপনার নাম? রাজীব দেব। আপনি এই ব্রাঞ্চের ম্যানেজার? প্রবলেমটা কি হয়েছে? প্রবলেমটা হয়েছিল দাদা, ওনার মেয়ে অসুস্থ হয়েছিল, তো উনি আইএলএসে অ্যাডমিট করেছিল। তো এজওয়েলএস ওনার কাছে হেলথ ইন্স্যুরেন্স ছিল, উনি ক্লেম করেছে, সেটাই স্বাভাবিক। তো ক্লেম করার পরে যেটা হয়েছিল, প্রথমে ওনাকে আমাদের থেকে যেটা ক্লেম রিজেক্ট করা হয়েছিল, যে কারণে ভর্তি করানো হয়েছে, সেটা মানে একদম বামি মানে যেটা আমাদের কাছে যেটা আসে সেটা বাংলাতে যদি আমরা দেখি যে অ্যাডমিশন না হলে চলতো, সেটা ওপিডিতে হয়ে গেলে হয়ে যেত, সেরকম একটা রিজন এসছে। দাদা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যে আমরা জয়েলে সেটা নিয়ে কথা বলেছি। তো বিশেষ ক্ষেত্রে দেখা যায়, অনেক সময় দেখা যায় যে আমাদের ফার্স্ট অনেক কেসে আমরা দেখেছি যে এরকম ক্ষেত্রে ডিনাই হয়, কিন্তু কোম্পানি অ্যাট দ্য লাস্ট মুভমেন্ট পর্যন্ত দেখে যে ডিসচার্জ সামারি প্লাস আইসিপি মানে ইনডোর কেস পেপারগুলি, যে একটা পেশেন্ট আজকের ডেটে ভর্তি হয়েছে, হয়তো বা ওনার ট্রিটমেন্টটা আমি 2 ঘন্টা হসপিটাল থেকে বাইরে থেকে পারতো, বাট সিচুয়েশন ধীরে ধীরে আরও ক্রিটিক্যাল হয়, আস্তে আস্তে ওনার ট্রিটমেন্ট হয়, ওষুধ আরও যা যা লাগে ট্রিটমেন্ট করে দেখতে গিয়ে 2 দিন 3 দিন লাগতে পারে। ওই লাইন অফ ট্রিটমেন্টটা দেখে কোম্পানি দেখা ডিসচার্জ সামারিটা দেখা অনেক ক্ষেত্রে ক্লেম রিজেক্ট মানে অ্যাপ্রুভ হয়ে বাইরে থাকা ক্লেম পেয়ে যায়। সেম ক্ষেত্রে এটা আমরাও ওটা ধারণা করছিলাম যে দাদার ক্ষেত্রে সেটাই দিব। তা আমরা দাদাকে বলছি, দাদা আপনি সেটা তো ডিসচার্জ যেহেতু হয়েছে না, আমরা চেষ্টা করতেছি ফার্দার যেটা হইব, এবং আমরাও আমাদের ক্লেম টিমের সঙ্গে রেগুলার বেসিসে এটা নিয়ে কমিউনিকেট করতেছি। ওরা কইছে যে ডিসচার্জ সামারিটা কোম্পানি দেখবে, যেটার মধ্যে একদম একজ্যাক্ট রিজনটা থাকে। তো সেই হিসাবে ডিসচার্জ সামারি কালকে পেশেন্ট দিয়ে করা হয়েছে, ডিসচার্জ সামারিও সাবমিট করা হয়েছে। তো ডিসচার্জ সামারির আগেও আমরা এর আগেও 2-3 বার কথা বলেছি, দাদা বারবার বলছিল আমাদের সঙ্গে কথা বলছিল, কোম্পানি বারবার ওই একটা কাজই সেটাকে ডিক্লাইন করছে। আমরা বলছি যে প্রপার যেটা আছে সেটা দেখা যাবে ডিসচার্জ সামারিটা দেওয়ার পর। আমরা সেই অ্যাজ ওয়েল এস ডিসচার্জ সামারি আনলাম, ডিসচার্জ সামারি দাদা আমাকে শেয়ার করলো, আমিও পাঠালাম কোম্পানির কাছে। সেটা পাঠানোর পরে ডিসঅর্ডারের মধ্যে আর ডিসচার্জ সামারির মধ্যে একটা লেখা ছিল ডিসঅর্ডার। তো আমাকে বলছে তো সেটা তো আমাদের সেটা তো ওনার যে রিজনটা আছে সেই রিজনের কারণে সেটাকে জন্যই কোম্পানি ডিক্লাইন করছে। কিন্তু দাদা বলছে ঠিক আছে, আমার ক্লেমটা যদি ডিক্লাইন হয়, যে কজ অফটা ডিসচার্জ সামারিতে লেখা আছে সেটা যাতে লিখে দেওয়া হয়। কোম্পানিকে আমরা আবার সেটাকে পাঠালাম, কাল অনেকবার সেটা নিয়ে কমিউনিকেট চলছে এবং এখনো চলছে, কথাবার্তা চলছে। ওরা বারবার একটা জিনিসই বলছে যে কজ অফ যেটা দাদার বক্তব্য বলেছে, কজ অফটা আমাকে যেটা একদম ক্লিয়ারলি যেটা আছে সেটা দিয়ে দাও। কিন্তু কম স্বাভাবিক কথা নয়। স্বাভাবিক কেন আমার শেষ, আমিও সেটাই বলছি। কিন্তু কোম্পানির কথাটাকে ওরা বলছে যে এখন আমি আমার ক্লেম টিমের সঙ্গে বারবার কথা বলছি, ওরা বলছে যে পেশেন্ট ভর্তি সেটা স্বাভাবিক হবে, কিন্তু ওনার আনকনসিয়াস মানে যখন উনি অজ্ঞান হচ্ছেন, ওনার জন্য যে মেডিসিনগুলি লাইন অফ ম্যানেজ এই মেডিসিনগুলি ইউজ করতেছে সেটা হয়তো বা বাড়িতে নিয়ে হয়ে গেলে হয়ে যেত, সেই হিসাবে তারা সেটা কষ্টটা লেখছে।
এখনো আমরা কথা বলছি, দাদাও ইনফ্যাক্ট আমার কথা ফোনে কথা বলেছে, সেটাকে কোম্পানি উনি বলেছে মিল করে জানিয়ে উনি দিতে। এতক্ষণ কার সাথে ফোনে কথা আপনি বলিয়ে দিয়েছিলেন দেখলাম, হ্যাঁ কার সাথে কথা উনি বলেছিলেন? হচ্ছেন আমাদের ক্লেম, আমাদের নর্থ ইস্টের ক্লেম হেড, ক্লেম দেখে মানে ওনার নাম? কোঅর্ডিনেট করে সমীরণ বুড়া, বাড়ি গুয়াহাটি। গৌহাটি। গুয়াহাটি। আচ্ছা, প্রত্যেক অফিসের একটা ল বুক হয়, হ্যাঁ সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদেরই সেই ল বুকটা আছে, হ্যাঁ, মেনটেনও করেন। হ্যাঁ, হ্যাঁ। তো অ্যাজ পার ইওর অফিসিয়াল ল বুক আপনাদের কোনো পলিসি ডিক্লাইন হতে পারে বা অ্যাপ্রুভাল হতে পারে, ম্যাক্সিমাম কতদিন বা কত ঘন্টা বা কত বছর সময় লাগতে পারে? কেস টু কেসে ডিপেন্ড করে। যেমন ক্যাশলেস ক্লেমের ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যেটা আধা ঘন্টার মধ্যে অনেকে ক্লেম সেটেল হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে সেটা 15 মিনিট হয়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে 1 ঘন্টা লাগছে, অনেক ক্ষেত্রে 2 ঘন্টা লাগছে, কিছু কিছু ক্ষেত্রে সেটা 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগতে পারে। সেই ক্ষেত্রে সেটা হয়, কোনো ফিক্সড টাইম থাকে না যতটার মধ্যে হয় একটা, কারণ বিভিন্ন কেসের ক্ষেত্রে বিভিন্ন রকম হয়। ধরুন আজকে আমি হসপিটালে এসেছি, আমারটা যদি জেনুইন কাস্টমার সঙ্গে সঙ্গে পেয়ে যাচ্ছে, আবার অনেকে ধরুন ভর্তি হয়েছে কিন্তু ওনার যে রোগটা পাওয়া গেছে এটা হয়তো বা কন্ডিশনের মধ্যে থাকে না, সেক্ষেত্রে একটু লেট হতে পারে, আরো কনফার্মেশন পাওয়ার পর কোম্পানি অ্যাপ্রুভ করে। সেক্ষেত্রে পার্সোনালি ওনার ক্ষেত্রে আপনাদের আইএলএস অথরিটি থেকে কোনো মেল পাঠানো হয়েছে কি? আমাদের কাছে কোনো মানে আমার কাছে কোনো আইএলএস থেকে কোনো মেল আসেনি, আর সেটা আসে না আপনার কাছে পার্সোনালি আসে না। সেটা কারণ আমাদের কিভাবে হয়, আমাদের যে ক্লেম টিম থাকে ওরা ডাইরেক্টলি হসপিটালে কমিউনিকেট করে, আচ্ছা, আমরা মাঝখানে শুধু ওদের সঙ্গে কথা বলে জানতে পারি। আর এটা কি জানার চেষ্টা করেছেন, যেহেতু উনি দীর্ঘদিন যাবত আপনাদের কাছে আসছেন, হ্যাঁ একটা অসহায় 17 বছরের মেয়ের বাবা, হ্যাঁ আপনি অবশ্যই দেখতে অবশ্যই, পাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ সেখানে দাঁড়িয়ে আপনারা কি চেষ্টা করেছেন যে যাদের কাছে আসে যে হসপিটাল অথরিটিস থেকে যে হ্যাঁ ঠিকঠাকই আছে, আপনারা কি জানার চেষ্টা করেছেন আপনাদের সেই অথরিটিদের কাছ থেকে? আমাদের অথরিটির কাছ থেকে আমি হ্যাঁ অনেকবার কথা হয়েছে, সেগুলো কথা বলছি। ওরা তো বলছে যে আমরা দেখছি, ওরা বলছে কোম্পানির ক্ষেত্রে ফার্স্ট টাইম যেটা রিজেক্ট করছে, কিন্তু সেটাকে আবার যাতে উনি পায় সেটা নিয়ে আমরা বারবার একদম সেভারাল টাইম, একবার না অনেকবার কথা হচ্ছে, রেগুলার কথা হচ্ছে। আজকে তো সকাল থেকে কতবার কথা বললাম। রিটার্ন দিলেন দেখলাম। হ্যাঁ রিটার্নটা হয়েছে কি দাদার কাছে যে কজ অফ ডিনাইটা আসছে, দাদা সাম মিসেস দেবলিনার সাথে ওনার কথা হয়েছিল, যেটা মিস কল্পনা অপর্ণা আমাদের ম্যানেজার, মিসেস অপর্ণা ম্যাডামের সাথে ওনার কথা হয়েছিল, উনি ওনাকে অ্যাসুরেন্স দিয়েছিলেন যে এটা আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে, তারপরে হয়নি। হয়ে যাবে বলতে মানে অ্যাপ্রুভ হয়ে যাবে, সেটা অ্যাকচুয়ালি উনি যেটাতে অ্যাসুরেন্স দিয়েছিল রিসার্চ সামারিটাতে কি লেখা থাকবে অ্যাকচুয়ালি তো আমরা জানি না। দাদা যে সময় ভর্তি হয়েছে প্রথম থেকে তো আমরা তো আর জানি না, বলছে যে জ্বর হয়েছে, আমরা তো জ্বর হয়ে আনকনসিয়াস হয়ে হসপিটালাইজড হয়েছে, জেনুইন ক্লেম সেটা পাবি, কিন্তু সেটার মধ্যে রিসার্চ সামারির যে ওয়ার্ডটা চলে এসছে সেটা তো আমাদের আর জানা ছিল না, ওরও জানা ছিল না, যে অপর্ণার জানা ছিল না, সেটা আসার পরেই সমস্যাটা তৈরি হয়েছে। থেকে এসছে যে ডক্টর লিখে দিয়েছে, আইএলএস ডক্টর তারা লিখে দিয়েছে তার রিসার্চ সামারি। মানে আপনারা বলতে চাইছেন আইএলএস ডক্টরদের এখানে গাফিলতি রয়েছে? না আমি ডক্টরের গাফিলতির কথা একবার বলবো না, কারণ ডক্টর তো আমি পেশেন্ট, আমি গিয়েছি হসপিটাল দেখাতে, আমার শরীরে যেটা আইডেন্টি মানে রোগ পাওয়া যাবে সেটাই ডাক্তার লিখবে, যে কথাটার উল্লেখ আপনি ওরা হ্যাঁ যেটা রিসার্চ সামারিতে লেখা আছে, কিন্তু রিসার্চ সামারিতে যেটা লেখা আছে সেটাও ঠিক, যে সেটা নিয়ে কিন্তু ক্লেম দিতে পারে কোম্পানি বাধ্য। কিন্তু এখানে দাদার কোশ্চেনটা এবং আমাদের সমস্যাটা দুই জায়গাতে, যেটা ডিনাই করছে সেই ডিনাইটা এক্স্যাক্টলি ওরা কোম্পানি লিখছে যে সেটা মেডিসিন যেটা দেওয়ার সেটা না দিলেও মানে বাড়িতে রেখে দেওয়া যেত, ওপিডিতে সেটা হয়ে যেত। কিন্তু আমাদের বক্তব্য বা দাদার বক্তব্য হলো যেটা তোমরা যে ডিজিজটা লেখা হয়েছে সেটা রেগেন্সি যেহেতু ডিক্লাইন করছে সেটা লিখে দাও। সেখানে তো আইএলএস এডমিট রেখেছেন, এটাও সত্যি। আমরা তো জানি সত্যটা জানেন আপনারা? অবশ্যই জানতাম না কেন জানবো, আমরা তো চেষ্টা করি সবসময় ক্লায়েন্টকে সার্ভিসটা দেওয়ার জন্যই। এবার আমরা দাদা যখনই আমরা কাছে কোনো ক্লেমেরিও আসে আমরা রেগুলারলি, ইনফ্যাক্ট কালকে আমি আইএলএস তনুদের সঙ্গে আমার কাছে তনুদের কাছ থেকেও মেল আমার ফোন এসেছে, তনু সাহার কথা বলছেন? হ্যাঁ উনিও আমাকে ফোন করেছিল, ফোন করে বলেছে দাদা কেসটা একটু দেখো। তার মানে আপনারা জানেন তো? হ্যাঁ জানি তো। আগে বললেন কিছু ইনফরমেশন নেই, কোনটা ইনফরমেশন? আইএলএস এর সাথে কোনো কথা হয়েছে কিনা এরকম আমি জিজ্ঞাসা না আইএলএস এর থেকে আপনি বলছেন যে কোনো মেইল আসছে কি? কোনো মেইল আসেনি? না মেইল তো আমাদের কাছে আসবে না। আইএলএস এর যিনি এখন রয়েছেন হ্যাঁ ওনার সঙ্গে হ্যাঁ আমাদের কথা হয়, তনুজ বাবুর সাথে আপনার কথা হয়েছিল? উনি ফোন করেছিল, ফোন করে বলেছিল যে এরকম ওটা কেসটা একটু দেখো তাতে। তো অলরেডি তো সেই কেসটা আমরা দেখছি, ওই সেটা স্যাটারডে থেকে আর এই স্যাটারডে থেকে কমিউনিকেশন চলছে। আজকে মঙ্গলবার, তা আমি তো বারবার বলছি তো সেটা নিয়ে তো আমরা অনেকবার কথা বলছি। দেখুন ক্লেমটা তো তার পার্সোনালি বলতে কি ক্লেমটা তো আমি নিজে দেবো না, না আমিও আমার অথরিটি আছে, আমার ডিপার্টমেন্ট আছে, ওদের কাছে পাঠাই, ওরা আমাকে। আপনার ডিপার্টমেন্ট সম্পর্কে আপনি কোনো মন্তব্য করবেন? জানি এই চাকরিতে এখানে চাকরি সূত্রে গাথা আপনি, তারপরে বলবো কোনো মন্তব্য থাকবে কি?
মন্ত্রী স্যার দেখুন because it is a clear case of harassment, এটা আপনি পরিষ্কার বুঝতে পারছেন। অ্যাজ এন হিউম্যান বিং আপনার কোনো মন্তব্য থাকবেন কি? আমরা আশা করবো আপনার ব্যক্তিগত মন্তব্য। ব্যক্তিগত অ্যাজ এ হিউম্যান বিং আমি সেটা বলবো, যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানির হোক বা যাই হোক আমার কোম্পানির যাই হোক, জিনিসগুলি আর তাড়াতাড়ি করা উচিত। এজ এ পেশেন্ট যখন হসপিটালিস্ট থাকে যেটাই হোক আরও মানে তাড়াতাড়ি করা উচিত। ডিসিশনটা কোম্পানি যেটাই দেবে সেটা খুব ফাস্ট দেওয়া উচিত, তাড়াতাড়ি দেওয়া। কারণ সবাই আমরা যারা হসপিটালিস্ট থাকে একটা পেশেন্ট নিয়ে খুব মেন্টালি চাপে থাকে, খুব মেন্টালি থাকে, সেটা আমরা ফিলিং করি, আমরা সবাই ফিল করি। সেই জায়গাতে এগুলি আরও তাড়াতাড়ি হওয়া উচিত। সেটা হলে আমাদের কাস্টমারদের লাভ, আমাদেরও লাভ। কারণ আমরা সার্ভিসটা করি কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য, আমরাও যাতে সুন্দরভাবে কাজটা করতে পারি। শেষ প্রশ্ন আপনার কাছে, আমাদের কোঅপারেশন করার জন্য আপনাকে ধন্যবাদ জানাবো, কিন্তু একটা শেষ প্রশ্ন আপনার কাছে থেকে যাবে। প্রশ্নটা হচ্ছে ওনার ক্লেমটা রিজেকশন যেটা উনি চাইছেন অথবা অ্যাপ্রুভাল হতে আর কতদিন সময় লাগতে পারে? ওনার কাছে আজকেই মেল চলে আসবে, সেটা তো উনি কথাই বলেছে, আপনাদের রেকর্ডিংও আপনারা শুনেছেন উনি যা বলেছে সেটা আপনাদের সামনেই হয়েছে সবটা। হ্যাঁ, তো মেল ওনার কাছে চলে আসবে। আরেকবার ওনার নামটা বলুন, যার সাথে যেনার সাথে ওরা কথা বলিয়েছেন। সমীরণ বোরা। সমীরণ বোরা, ওনার বাড়ি গুয়াহাটি। উনি আমাদের ক্লাসটা মানে নর্থ ইস্টের ক্লেম কোঅর্ডিনেটর। বাড়ি গুয়াহাটি। হসপিটালের সঙ্গে উনি মানে সেই কাজটা, ক্লেমের যে কাজটা আছে সেটাতে নেই, হসপিটালের সঙ্গে উনি করে। ধন্যবাদ। আমরা আবার আপনার কাছে হয়তো আসবো এই জন্যই, রিজেকশন অর ডিনাই। মানুষ আপনাদের দেখুন, মানুষ আপনাদের অবশ্যই মানুষ দেখছে। ব্যক্তিগতভাবে আমাদের কোনো কারোর সাথে নেই, ঠিক আছে, কিন্তু জনস্বার্থে আমরা সবসময় কথা বলে থাকি। আমরা সোশ্যাল বাংলার তরফ থেকে, আপনারা জানেন নিশ্চয়ই। অর্থাৎ কি দাঁড়ালো? এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্স প্রতারণা করলো এক রোগীর পরিবারের সাথে। তারা সম্পূর্ণভাবে পিঠ দেখিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। শুধুমাত্র তাই নয়, যে লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট কমল চৌধুরী, তার দেখাই নেই। বারবার সেই এজেন্ট কমল চৌধুরীর সাথে আকাঙ্ক্ষা দেবের পিতা দেবাশিস দেব বারবার দেখা করার চেষ্টা করেছিলেন, বারবার যোগাযোগ করার চেষ্টা করেন এই গোটা বিষয় নিয়ে বিস্তারিতভাবে সমস্যার কথা তুলে ধরার জন্য। কিন্তু সেই এজেন্ট কমল চৌধুরীর কোনো দেখা মেলেনি, যার কারণেই ব্যাংকের দ্বারস্থ বা সেই এইচডিএফসি আর্গো লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারস্থ হতে হয় পরিবারকে। কিন্তু দ্বারস্থ হয়েও সেখানে কোনো কিছুই লাভ হয়নি এখনো পর্যন্ত। প্রথমত, এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্স পরিবারকে ঠকিয়েছে, পরিবারকে প্রতারণা করেছে। দ্বিতীয়ত, এই যে ডিসোসিয়েটিভ ডিসঅর্ডারের কথা তারা বারবার উল্লেখ করেছিল, সেই উল্লেখ কিন্তু তাদের মেডিকেল ইন্স্যুরেন্সের মধ্যে কোথাও নেই। তৃতীয়ত, চিকিৎসকের বক্তব্যকে তারা ডিনাই করেছে বারবার। একজন চিকিৎসক যেখানে বলছেন যে এই রোগ নিরাময় করার জন্য বাড়িতে থেকে সেই রোগের সমাধান নেই বা সেই রোগ সারবে না, হাসপাতালে ভর্তি থেকেই সেই রোগ সারবে, সেখানে একজন ইন্স্যুরেন্স এজেন্ট থেকে চিকিৎসক বেশি জানবেন, এটাই স্বাভাবিক বিষয়। কিন্তু না, এক্ষেত্রে এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্সের মধ্যে চিকিৎসকের থেকেও বড় হচ্ছেন ইন্স্যুরেন্স কোম্পানির এজেন্টদের কথায় কোম্পানি চলছে, অথচ চিকিৎসকের প্রশ্নের বা উত্তরের কোনো দাম নেই তাদের কাছে। আর এই পরিবার এখন গোটা বিষয়ের পর ভেঙে পড়েছে। যে মেয়ের আইএলএস হাসপাতালে চিকিৎসার জন্য যে খরচটা মেডিকেল ইন্স্যুরেন্সের ক্লেম থেকে আসতো, সেই খরচটা কিভাবে দেওয়া হয়েছে? সেই মেয়ের বা তার পরিবারের যে স্বর্ণালঙ্কারগুলি রয়েছে, সেই স্বর্ণালঙ্কারগুলি বিক্রি করে তারপর আইএলএস হাসপাতাল থেকে সেই মেয়েকে নিয়ে আসা হয়েছে। আপনারাই শুনুন সেই রোগীর পরিবার, তার বাবা, পরিবারের অন্যান্যরা কতটা ভেঙে পড়েছেন এবং কতটা ক্ষুব্ধ রয়েছেন এইচডিএফসি আর্গো হেলথ ইন্স্যুরেন্স কোম্পানির বিরুদ্ধে। নমস্কার, দা সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের পুনরায় স্বাগতম। আমরা রয়েছি আরএমএস চৌমুহনী স্থিত এইচডিএফসি ইআরজিও ব্রাঞ্চে। সেখানে আমাদের সাথে রয়েছেন একজন পলিসি হোল্ডার, যিনি দাবি করছেন যে উনি পলিসি করে ঠকেছেন এবং ঠকিয়েছে এইচডিএফসি কোম্পানি। আমরা ওনাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করছি। দাদা, আপনার নাম? আমার নাম দেবাশিস দেব। আপনার বাড়ি? আমার বাড়ি আমতলী। পেশেন্ট আপনার কি হন? পেশেন্ট আমার মেয়ে। নাম? আকাঙ্ক্ষা দেব। বয়স? 17 বছর। কি হয়েছে ঘটনাটা আপনাদের যদি বিস্তারিত বলেন। ঘটনাটা হলো, গত বুধবার দিন রাত্র 10টার সময় ও হঠাৎ সেন্সলেস হয়ে যায়। সেন্সলেস হওয়ার পরে আমরা আইএলএস এর অ্যাম্বুলেন্স ফোন করি। আইএলএস বললো যে অ্যাম্বুলেন্স আসতে 2 ঘন্টা সময় লাগবে। তারপর আমরা
বাড়িতেই ম্যানেজ করে বেডশিট দিয়ে ওকে চ্যাংগুলা করে কোনো রকমে গাড়ি অ্যারেঞ্জ করে আইএলএসে নিয়ে আসি। তখন রাত্রে 11টা বাজে, তখনও ওর কোনো সেন্স ছিল না। হসপিটালে অ্যাডমিট করার 15 মিনিট পর ওর সেন্স হয়েছে। তারপর আইএলএস কর্তৃপক্ষ ওকে অ্যাডমিট রাখলো, বললো যে এটা অ্যাডমিট করতে হবে। তো আমার ক্যাশলেস ইন্স্যুরেন্স পলিসি আছে এইচডিএফসি আর্গোর। আমি অনেক পুরনো কাস্টমার, ওদের নতুন কাস্টমার না, আজকে অন্তত 4-5 বছর হলো আমি এইচডিএফসি আর্গোর কাস্টমার, বাট কোনোদিন কোনো ক্লেম নেইনি। তো যেহেতু ইমার্জেন্সি কন্ডিশন, আমি আইএলএসে ভর্তি করালাম, আমি ক্লেম করলাম। তখন ক্লেম যখন করলাম, প্রথম দিন রিজেক্ট হয়ে গেল ক্লেমটা। বললো যে এটা ওপিডির পেশেন্ট, এটা ভর্তি করানো যায় না, যার জন্য ক্লেম দেবে না ওরা। তো তখন আমি আইএলএসকে প্রশ্ন করলাম যে এটা তো ওপিডির পেশেন্ট, তাহলে আপনারা ভর্তি কেন করলেন? তাহলে তো আপনারা ফ্রড করছেন। তখন আইএলএস কর্তৃপক্ষ বললো যে দেখুন, এটা তো ওপিডির পেশেন্ট না, এটা সেন্সলেস পেশেন্ট, কীভাবে ওপিডিতে সার্ভ করা যায়? তখন আমি বললাম ঠিক আছে, তাহলে আপনারা চিঠি পাঠান এইচডিএফসিকে। তখন ওনারা এইচডিএফসিকে চিঠি পাঠালো, কিন্তু চিঠি পাঠানোর পর আবার এটা ডিনাই হয়ে গেল। তো আমি আবার রিকনসিডারেশনের জন্য যখন বললাম, এবং ওখানে কর্পোরেট ডক্টর ছিল ডক্টর জয়ন্ত আচার্যি, উনাকে সব কিছু বুঝিয়ে বললাম। উনি যখন সব কিছু খবর নিল ব্লক থেকে, উনি চিঠি দিয়ে দিল এইচডিএফসি কর্তৃপক্ষকে যে পেশেন্ট সেন্সলেস কন্ডিশনে ছিল, সেন্সলেস কন্ডিশনে ওকে অ্যাডমিট করা হয়েছে। তারপর ও ডিউরিং দ্য অ্যাডমিশন ও প্রত্যেক দিন একটা পার্টিকুলার টাইম 30 মিনিট বা 40 মিনিটের জন্য তার সেন্স থাকে না, সে ব্ল্যাকআউট হয়ে যায়। এই কারণে এই পেশেন্টটা তো কোনোভাবে ওপিডিতে সার্ভ করা পসিবল না, এই জন্য এই পেশেন্টটাকে আমরা এখানে অ্যাডমিট রাখলাম। তারপর কোম্পানি আবার এই চিঠিটা পাওয়ার পর আবার সেম কজে এটা রিজেক্ট করে দিল। তারপর আমি যখন আগরতলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলাম, ওরা বললো ঠিক আছে, আপনার কেসটা তো জেনুইন, আমরা করে দিচ্ছি। আপনি একটা কাজ করুন, একটা ডিসচার্জ নোট বানিয়ে ছুটি নিয়ে নিন, ডিসচার্জ নোটের এগেইনস্টে আবার সাবমিট করতে বলুন, আমরা করে দিচ্ছি। তো তখন ডিসচার্জ নোট দিল, ডিসচার্জ নোট দেওয়ার পর আবার ক্লেমটা রিজেক্ট হয়ে গেল। তো তখন আমি ওনাদেরকে বললাম যে আমার এটা তো আবার ডিক্লাইন হয়ে গেল। তখন ওনা বললো যে ঠিক আছে, আমরা দেখছি, আপনারা চিন্তা করবেন না। তো লাস্ট কালকে সন্ধ্যা 6টার সময় আমার ওনাদের সঙ্গে কথা হলো। উনি বললো যে ঠিক আছে, আপনার এটা 100% জেনুইন কেস, আমরা ব্যক্তিগতভাবেও জানি, আমার স্যারের সঙ্গেও কথা হয়েছে, আমাদের আপার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে ওদের সঙ্গেও কথা হয়েছে। আমাকে 15 মিনিটের সময় দিন, হয় আপনার ক্লেম সেটেল হবে, আদারওয়াইজ আমি চাকরি থেকে রিজাইন করে দেবো। কে বলেছিলেন? ওটা এখানেরই একজন ম্যানেজমেন্টের স্টাফ বলেছিল আমাকে। নামটা ঠিক বলতে পারছি না, উনি একজন মহিলা। হ্যাঁ, তারপর আধা ঘন্টা পরে যখন উনাকে ফোন করলাম, উনি বললো ঠিক আছে, আমার তরফ থেকে এখন আর হচ্ছে না কিছু, এটা ক্লেমটা ডিনাই হচ্ছে বিকজ অফ ডিসচার্জ নোটে লেখা আছে একটা কজ ডিসঅ্যাসোসিয়েটিভ ডিসঅর্ডার আমার পেশেন্টের, এই কারণে ওরা ক্লেমটা রিজেক্ট করছে। উনি বললো উনার স্যারের সঙ্গে কথা বলতে। উনি আমাকে উনার স্যারের নাম্বারটা দিল, উনার নাম হলো রাজীব দেব। তো উনার সঙ্গে কথা বললাম, উনি বললো ঠিক আছে, হ্যাঁ এইটাই কারণ, আমাদের স্যার বলেছে এটা ডিসঅ্যাসোসিয়েটিভ ডিসঅর্ডার, এই কারণে আমরা ক্লেম দেব না। তখন আমি বললাম যে ইন্ডিয়ান মেন্টাল হেলথ অ্যাক্ট 2017 অনুযায়ী কোনো ইন্স্যুরেন্স কোম্পানি এটা ডিক্লেয়ার করতেই পারে না। তখন ওরা কি করলো, তখন বললো ঠিক আছে, আমাকে আধা ঘন্টা সময় দিন, আমি আপনার ক্লেমটা করে দিচ্ছি। তখন ওরা আবার এটাকে পাঠালো ওনাদের সিনিয়রের কাছে, কিন্তু আধা ঘন্টা পরেও ওনাদের থেকে কোনো সদুত্তর না পেয়ে আমি ওনাকে আবার ফোন করলাম। উনি আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা এরকম করতে 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 আজকে সকাল অবধি উনি আমাকে কোনো জবাব দেয়নি। আমি বাড়ি থেকে আসার সময় 10টার সময় ওনার সঙ্গে কথা হলো। উনি বললো হ্যাঁ পাঠিয়ে দিয়েছে তো উইথ প্রপার কজ, কেন ডিনাই হয়েছে? আমি বললাম যে না, আমি তো কিছু পাইনি। তারপর আমি অফিসে আসলাম, উনি ওনার সিনিয়রের সঙ্গে কথা বলে আবার বলছে যে আধা ঘন্টার ভিতর আমরা জানাচ্ছি। তো উনি আমাকে রিটেন দিল। আমি বললাম যে না, আপনাদের কথা আর বিশ্বাস করা যায় না, আপনারা বলছেন লিখছেন সরেও, তো আপনাদের কথা বিশ্বাস করা যায় না, বাই রিটেন দিন আমাকে। তখন উনি আমাকে 11:10 একটা রিটেন দিল যে উনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে উনার কথা হয়েছে যে আধা ঘন্টার ভিতর ম্যাটারটা ওনারা সলভ করবে। বাট আধা ঘন্টা পরেও ওনারা ম্যাটারটা সলভ করতে পারেনি, এবং প্রায় 50 মিনিট পর আমি যখন ওনাদের কাছে আবার যাই, উনি আবার আরেকজন সিনিয়রের সঙ্গে কথা বললো। সিনিয়রের সঙ্গে আমাকে বলছে ওই সিনিয়র আমি নাকি আইএলএস গিয়ে আবার ডক্টরকে বলবো এরকম লিখে দিতে। আমি বললাম না না, যা লেখার তো আমি লিখে দিয়েছি, আপনারা হয় ক্লেম সেটেল করুন, আদারওয়াইজ এটা রিজেক্ট করুন উইথ প্রপার কজ। তখন উনি আমাকে বলছে যে উইথ প্রপার কজ আমাকে পাঠিয়ে দিয়েছে। অলদো আমি কিছুই বুঝতে পারিনি, আমি শুধু এইটাই বুঝেছি যে পেশেন্টকে ওপিডিতে ভর্তি করা, ওপিডিতে ট্রিটমেন্ট হতো, কেন ওরা অ্যাডমিট করলো, এই কারণে এটা রিজেক্ট হয়েছে। তখন ম্যানেজারকে আমি বললাম যে আসল কারণটা কি? ম্যানেজার বললো ওনার স্যার বলছে যে আমাকে মেল করা হয়েছে, কিন্তু মেলে কি লেখা আছে
উনি বললো যে মেলে লেখা আছে। প্রথম আমি যখন ওনাকে বলেছিলাম কালকে, উনি আমাকে যেটা মুখে বলেছে, ওনার স্যারও ওটাই বলেছে যে অ্যাকর্ডিং টু ডিসচার্জ নোট অ্যাসোসিয়েটিভ ডিসঅর্ডারের কারণে আমার ক্লেমটা রিজেক্ট করে দিচ্ছে কোম্পানি। তো আমি যখন আবার চ্যালেঞ্জ করলাম, ওরা আবার রিকনসিডারেশনে নিল। এবার বললো ওরা যে আমার ক্লেমটা রিজেক্ট করার কারণ হলো আমার পেশেন্ট ইমার্জেন্সিতে আছে, ওনারা জানে আমার পেশেন্ট প্রত্যেক দিন 30 মিনিট 40 মিনিট করে ব্ল্যাকআউট হচ্ছে, ওটাও জানে। বাট যেহেতু ভর্তি থাকাকালীন ওকে শুধু মেডিসিন দেওয়া হয়েছে এবং কাউন্সিলিং করা হয়েছে, এই কারণে ওটা ক্লেম দেবে না। কোনো ধরনের স্যালাইন ট্যালাইন দেওয়া হয়েছে? হ্যাঁ, স্যালাইনও দেওয়া হয়েছে। ওর হাতে স্যালাইনের যে নলটা লাগানো হয় ওটাও লাগানো আছে। ও এখনো এডমিট হসপিটালে। আজকেও এডমিট আছে? হ্যাঁ, আজকে না, ডিসচার্জ করে দিয়েছিল গত পরশুদিন। আচ্ছা। কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই, আমি ওদের আশায় হসপিটালে এসেছিলাম। ওরা আমাকে আশ্বাস দিয়েছে কালকে হয়ে যাবে। মানে HDFC ব্যাংকের কথা বলছেন? হ্যাঁ, আশ্বাস দিয়েছিল কালকে হয়ে যাবে। আমি ওদের আশায় কালকে হসপিটালকে বলেছি আমি আগামীকালকে নেব, কিন্তু কালকেও হয়নি। তো আইএলএস কর্তৃপক্ষকে আমি বললাম যে স্যার এরকম এরকম আমার তো ক্লেমটা হচ্ছে না, আমাকে পয়সা ম্যানেজ করে নিতে হবে, কাইন্ডলি আমার পেশেন্টটা আজকের দিন থাকুক আপনার কাছে। তো আমি কালকে রাত্রে গিয়ে আমার মেয়েরই, যে মেয়ে এডমিট আছে, ওই মেয়ের স্বর্ণের গলাটা বন্ধক দিয়ে তারপর টাকা নিয়ে এসেছি। আমি এখন মেয়েকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাবো আজকে। ওদের কোজ এক এক সময় এক এক রকম। ওরা প্রথম বলছে ওপিডির পেশেন্ট কি করে এডমিট করা হয়, তো ওটা কেন এডমিট করা হলো আইএলএস কর্তৃপক্ষ জবাবদিহি করেছে। তারপর বলছে ডিসঅ্যাসোসিয়েটিভ ডিসঅর্ডার, এই কারণে ক্লেম ডিনাই হচ্ছে। আমি যখন চ্যালেঞ্জ করলাম, ওরা বুঝতে পারলো যে এটা তো ওদের দেওয়া উচিত, ওটা ওরা ডিনাই করতে পারবে না। এখন বলছে কারণ শুধু ভর্তি রেখে ওষুধ দেওয়া হয়েছে, কাউন্সিলিং করা হয়েছে, এই জন্য ওরা আমার ক্লেম দেবে না। এখন ওটা তো টোটালি একটা ফ্রড জিনিস। এই কোম্পানিটা এইচডিএফসি আর্গো একটা টোটালি ফ্রড কোম্পানি। আমি সবাইকে বলবো সচেতন হন। এইচডিএফসি আর্গো সম্পর্কে যে ক্ষোভটা আপনি বললেন আপনার, খুবই স্বাভাবিক। আর কিছু সন্দেশ থাকবে কি আপনার? সবাইকে বলবো এইচডিএফসির কাছেও যাতে কেউ না আসে, কারণ ওরা আপনাকে বলবে প্রিমিয়ামটা একটু বেশি দিতে হবে অন্য কোম্পানি থেকে, কিন্তু এশিওর আছে যে আপনারা প্রয়োজনের সময় আপনারা ক্লেম পেয়ে যাবেন। আদৌ ঘটনাটা পুরোপুরি উল্টো। ওরা যেরকম বলেছে ডিসঅ্যাসোসিয়েটিভ ডিসঅর্ডারের জন্য প্রথম ওরা ক্লেমটা দিচ্ছিল না, হোয়ারেজ আগামী গত 2 মাসের ভিতরে আইএলএস হসপিটালেই সেম মেন্টাল হেলথ কন্ডিশনের লেগে ক্লেম সেটেল হয়েছে এবং স্টার হেলথ করেছে। আপনি এইচডিএফসি আর্গোর কত বছরের পুরনো? আমি অন্তত 4 থেকে 5 বছর পুরনো ক্লায়েন্ট। আপনি 5 বছর মিনিমাম পুরনো ক্লায়েন্ট হয়ে দাবি রাখছেন, জোরের সাথে বলছেন যে এইচডিএফসি তে যেন কেউ পলিসি না করে। ওরা আমাকে এরকম মেন্টাল হ্যারাস করেছে, গত 4 দিন যাবত আমার বাঁ হাত কাঁপছে, আমার মাথা ঘুরছে। ওরা যেরকম মেন্টাল হ্যারাস করেছে, কালকে রাত্র অবধি ওরা বলছিল আমার কোনো টাকার প্রয়োজন নেই, ওরা অ্যারেঞ্জ করে দেবে। আমি টাকা ছাড়া ছিলাম গতকালকে অবধি, কিন্তু আমাকে শেষ অবধি আমার ব্যবস্থাটা আমাকে নিজেই করতে হলো। আমি ওদেরকেও পেমেন্ট দিলাম, ওদের কাছে ভরসা করলাম, ওরাও ভরসা ভাঙলো। কি কারণে ভাঙলো? ওই কষ্টের জন্য ওরা আমাকে 2 দিন ধরে ঘুরাচ্ছে। শুধু ভরসা যে ভাঙলো কি কারণে? এটা তো ঘটনা এরকম হলো, রশি দিয়ে আপনাকে নামিয়ে দিল পাহাড় থেকে, হঠাৎ যখন আপনি মাঝামাঝি আসলেন হাত ছেড়ে দিল, রশি নিয়ে ঘিরে আপনি মরে গেলেন। এবার যখন আপনার কোনো রিলেটিভ বললো যে কি কারণে রশিটা ছুটলো, কি তোমার হাতে ঘাম ছিল নাকি গ্রিজ লাগিয়ে নিয়েছিলে, ওরা কিচ্ছু বলছে না। ওরা বলছে রশিটা ছুটে মরে গেছে। কি কারণে ছুটবে? হাতটা রশিতে তো তোমার হাত ছিল, কেন ছাড়লে? ওই জবাব ওদের কাছে কিছু নেই। এখন আপনার পরবর্তী সিদ্ধান্ত কি হতে পারে? আমি এখন সমস্ত মিডিয়ার ভাইদের কাছে যাব, ওরা আমাদেরকে নিশ্চয়ই সাহায্য করবে এবং আইনি সাহায্য সহায়তা যতটুকু প্রয়োজন আমি আইনিভাবেই এটাকে দেখবো। এখনকার মতো বিদায় নেব স্পেশাল রিপোর্ট নিয়ে। আমি আপনাদের সাথে ছিলাম সুজাতা। পরবর্তী খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখবেন সোশ্যাল বাংলায়। নমস্কার।